ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। গত বছর জুলাই মাস এবং তার আগেও আমরা দেখেছিলাম এই সময়টা জুড়ে, গোটা সময়টা জুড়ে আমরা দেখেছিলাম নতুন বাংলাদেশ গড়ার ডাক দেওয়া হয়েছিল। বলা হয়েছিল স্বাধীনতা 3.0, অর্থাৎ তৃতীয়বারের স্বাধীনতা ধরে রাখতে হবে, ছিনিয়ে আনতে হবে। তারপর কেটে গিয়েছে কটা মাস? মাত্র 6টা মাস। এবার আবার সে দেশের মানুষ বলছে না, আমরা তো এই বাংলাদেশ চাইনি, অর্থাৎ নতুন বাংলাদেশ হঠাৎ বোধহয় পুরনো হয়ে গিয়েছে। মানুষ বলাটা ভুল, অন্তত যাদের ওপর মানুষ ভরসা রেখেছিলেন সেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন শাখা প্রশাখা, যারা সমন্বয়ক, যারা সে দেশের সেই অর্থে বলতে গেলে মন্ত্রী শান্ত্রী, তারা আজকে বলছেন যে না, আবার গণ অভ্যুত্থানের পথে যেতে পারে, আবার একটা স্বাধীনতা বিপ্লব হতে পারে, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর একটা দেশে স্বাধীনতা বিপ্লব হয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, কতবার একটা দেশ স্বাধীন হতে পারে? একটা দেশের স্বাধীনতা দিবস ঠিক কতদিন পর, কতদিন অন্তর অন্তর আসে? বাংলাদেশকে এবার বোধহয় বছরে 2বার করে দেশকে স্বাধীন করতে হবে। সেরকমই অন্তত তাদের যে চেষ্টা আমরা দেখছি, তাদের দেশের যারা অন্তর্বর্তী সরকারের মাথা, তারা তো সেরকমই দিকে ইঙ্গিত করছে, নিজেরাই নিজেদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই করবে, প্রত্যেকের সঙ্গে লড়াই করবে। 6 মাস পেরিয়ে গেছে, একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে, ভোট করানোর প্রতিশ্রুতি দিয়েও ভোট করাতে পারেনি। এবং কবে যে সেই ভোটটা হবে সেটা নিয়ে স্বয়ং মুখ্য উপদেষ্টা তিনিও বলছেন হয়তো বছরের শেষে আমরা একটা ভোট করালেও করতে পারি, কিন্তু তার মধ্যেও অনেক যদি কিন্তু বিষয় রয়েছে। বিএনপি এবার বোধহয় বুঝতে পেরেছে ইউনূসকে ক্ষমতায় বসিয়ে ঠিক কোন ভুলটা তারা করে ফেলেছে। ক্ষমতা লোভী ইউনূস ক্ষমতা হারানোর ভয়ে ভোটই করাতে চাইছেন না। এবার ময়দানে নেমেছে কে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই যেটা বলছিলাম, স্বঘোষিত নেতা মন্ত্রী শান্ত্রী, তারা তো তাদের পদ অনুযায়ী সমন্বয়ক, কিন্তু আদতে যেহেতু একটা নির্বাচিত সরকার নেই, সুতরাং তার মন্ত্রিসভাও নেই, কিন্তু এই সমন্বয়করাই কার্যত এক একটা দফতরের মন্ত্রিত্ব সামলে আসছেন। উপদেষ্টার পদ ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম। তিনি কি বলছেন? না, অনেক হয়ে গিয়েছে, সরকারি পদ আর দরকার নেই, এবার তাদের একটা অন্য উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটাও ভারী মজার, এবং মানুষকে কিভাবে বোকা বানানো যায়, বাংলাদেশের মানুষকে, এই ইউনূস এবং তার আশপাশের সাঙ্গপাঙ্গরা, তথাকথিত সমন্বয়করা, সেই বিষয়গুলো বোধহয় রাতে না ঘুমিয়ে, সেগুলো এরা বোধহয় রাত্রিবেলা ভার্চুয়ালি হোক ফিজিক্যালি হোক তারা মিটিং করেন, এবং তারপর বোধহয় বলেন যে এভাবে কাল থেকে আমরা বাংলাদেশের মানুষকে বোকা বানাবো। কিভাবে? তারা বলছে যে এবার আর সরকারি পদের কোনো দরকার নেই, আমরা সেসবে থাকছি না, অন্য কেউ সামলাও বাবা, আমরা এসবের মধ্যে থাকছি না। আমরা কি করব? মানুষের সঙ্গে জনসংযোগটা তৈরি করব। আবার একজন বলছে যে না, এভাবে দেশটা চালালে কিন্তু হবে না, আমি বাবা মুখ্য উপদেষ্টা, আমি বলছি এরকমভাবে চালিও না, আমরা খুব ভালো যুধিষ্ঠিরের মতো করে ভাববো এবং সেরকম সত্যের পথে চলবো। মুখে এই কথাগুলো বলছে, কিন্তু আদতে তাদের টিচার, তাদের মেন্টর, ওই জামাতিরা, ওই মৌলবাদীরা, আইসিস, আইএসআই, এরাই, যুক্তরাষ্ট্র, এরাই, এবং তাদের কথা মতো তারা আদতে চলছে, কিন্তু মানুষকে বিপথে চালিত করার চেষ্টা। তারপরই ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন কে? না, সার্জিস আলম। তিনি বলছেন যে সরকারি পদে থাকবো না, মানুষের কাছাকাছি যাব, এবং তার একটা উদ্দেশ্য আছে, সেদিকে আসবো। এবং এই সার্জিস আলম কি বলছে? ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়েছে। এই সার্জিস আলমই চলতি মাসের শেষে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ করবে বলে খবর দিয়েছেন, সবার মাঝে খবর দিয়েছেন। গতকাল আমরা জানি তারা সবার মাঝখানে এই যে এই বিষয়টা আসবে, এটা খায় না গায়ে মাখে আমরা জানি না, এরকম একটার পর একটা ভুইফোড় রাজনৈতিক দল সামনে আসছে। কারণ ওই যে বলা হয়েছে ভোট হবে, সেটা কবে হবে, কোন ডিসেম্বরে হবে, আদতে এই 25শে ডিসেম্বরে, 26, 27, 28, নাকি এই শতাব্দী চলে যাওয়ার পরে কোনো একদিনের কথা তারা ভাবছে, আমরা সত্যিই জানি না। আমার স্থির বিশ্বাস ইউনূস নিজেও জানেন না। কিন্তু বলছে সার্জিস আলম যে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। কবে? না, এই মাস, চলতি মাস, অর্থাৎ ফেব্রুয়ারির শেষেই। তার সর্বেসর্বা কে হবেন? সার্জিস আলম। অপর সমন্বয়ক নাহিদ ইসলামকে আবার তিনি বলছেন সরকারি পদ থেকে সরে যাও বাবা, এবার জনসংযোগে মন দাও। প্রথমেই আজ শোনাবো সার্জিস আলম তিনি ঠিক কী ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তাদেরই মুখ্য উপদেষ্টা এবং তার নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারকে। শুনুন। জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে
ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময় আমরা দ্বিমত করব না। যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময় আমরা দ্বিমত করব না। যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। নতুন রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন, তার আগে বলছেন যে যে সেন্টারে ভোটের সময় যে ভোট কেন্দ্রে সমস্যা হবে সেই ভোট কেন্দ্র থেকেই নাকি গণ অভ্যুত্থান হবে। একবার ভাবুন যে ভোটের আগে কি সুন্দর শান্তিপূর্ণ বার্তাই না দিচ্ছেন এই ছাত্রনেতা এবং সোকল সমন্বয়ক। গত ডিসেম্বরে নির্বাচনের দাবি নিয়ে রাস্তায় নামার কথা ঘোষণা করেছিলেন বিএনপির তরফ থেকে, বিএনপির নেতৃত্ব। দেখুন 3 মাস আগে রাস্তায় নামা নিয়ে কি বলেছিল বিএনপি। 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে যে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। আমরা 53 বছর আগে স্বাধীন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব। সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো, সংসদে পাঠাবো, তাই না? এই সংসদে তারা বসে আমাদের জন্য আইন তৈরি করবে, আমাদের উন্নতি হবে সেটার ব্যবস্থা করবে। এই কাজগুলো তাদের করার দায়িত্বটা তাদের, তাই তো? তো সেইখানে দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারি। দেশে গণতান্ত্রিক উপায়ে ভোট করানো হবে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল ইউনূস, কিন্তু ভোট শান্তিপূর্ণভাবে করা হবে এই প্রতিশ্রুতি দিয়ে আসার পর ভোট পিছোতে একের পর এক বাহানা খাড়া করেছে এই ইউনূস নেতৃত্বাধীন সরকার। কখনো ভোটার তালিকার সংশোধন, কখনো সংস্কারের পর ভোট করানো, আর এখন দ্বিতীয় পর্বের সূচনার কথা বলছেন কে? মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের পাশে এখন জামাত ছাড়া আর কেউই নেই। একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমরা। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায়ে আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা শিক্ষিত থাকতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ পাবো। এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পারে। কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে, জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। এবং সেই নির্বাচন আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। ভোট করাতে ভয় পাচ্ছেন ইউনূস। এই পরিস্থিতিতে 6 মাসের মধ্যে ফের একবার পদ্মাপাড়ে তৈরি হয়েছে নতুন করে গণ অভ্যুত্থানের আশঙ্কা। ফের কি নতুন করে আরও একবার স্বাধীন হবে বাংলাদেশ? কেন বলছি এই কথা? কারণ বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচিত কোনো সরকার তো নেই। একেবারে জোর জুলুম করে একটা সরকারকে নিজেদের মধ্যে থেকে খাড়া করা হয়েছে, তার মধ্যে কিছু মানুষকে নিয়ে আসা হয়েছে। কোনো গণতান্ত্রিক উপায় নির্বাচিত সরকার তো এটা নয়।
ভোট নিয়ে চরম অনিশ্চয়তা চলছে, সমন্বয়কদের একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে, মূল্যবৃদ্ধিতে চরমে বাংলাদেশের মানুষের অবস্থা, দেশে বাড়ছে জঙ্গি কার্যকলাপ, একের পর এক জঙ্গিকে তো ছেড়ে দেওয়া হয়েছে, জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছে এই দেশটা, আন্তর্জাতিক সাহায্য বন্ধ, ট্রাম্প ক্ষমতায় আসার পর ডিপ স্টেটের সাহায্য চলে গিয়েছে, এক কাট্টা হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা। তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে গোটা দেশটা? রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক তিন দিক থেকে চরম অরাজক পরিস্থিতি বাংলাদেশ জুড়ে। সব মিলিয়ে বড় করে আশঙ্কা তৈরি হয়েছে নতুন করে এই গণ অভ্যুত্থানের। যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। ফের কি গণ অভ্যুত্থান হতে চলেছে বাংলাদেশে? হাসিনার পর এবার কি দেশ ছেড়ে পালাতে হতে পারে ইউনূসকেও? নির্বাচনের দাবিকে সামনে রেখে পদ্মাপাড়ে যেভাবে সুর চড়ছে তাতে সেই আশঙ্কাই প্রবল হচ্ছে। প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। পাশে নেই আমেরিকা, বিএনপি জামাত লড়াই তুঙ্গে, ইউনূস বিরোধী স্লোগান উঠছে বাংলাদেশে। ইউনূসের দিন কি ঘনিয়ে এলো? রিপাবলিক বাংলা। ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাস বারবার পুনরাবৃত্তি নিজেকেই নিজের পুনরাবৃত্তি করে। তো এ হেন 6 মাস অন্তর অন্তর স্বাধীনতা উপলব্ধি, স্বাধীনতা কামী একটা দেশ, তারা কি এবার আবার নিজেদের সেই ইতিহাসকেই নিয়ে আসবে নিজেদের দেশে আরও একবার? এই নিয়ে যখন কথা হচ্ছে সেই সময় প্রতিবেদনটা চলছিল এবং প্রতিবেদনে একটা লাইন আমার খুব মনে ধরলো যে নিজে এবার যাকে সরিয়ে এসেছিলেন মোহাম্মদ ইউনূস, তিনি নিজের দেশটা এবার থাকতে পারবেন তো এই 6 মাসের মধ্যে? আবার তো দ্বিতীয় ইনিংস খেলার কথা ভাবছেন। তা যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত এবং সেই সঙ্গে সাংবাদিক রক্তিম দাস আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে, এবং যারা বাইরে থেকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন রোকেয়া প্রাচী, আওয়ামী লীগ নেত্রী, আমাদের সঙ্গে রয়েছেন সাধারণ সম্পাদক ভিআইএফ বাংলাদেশ নরেন্দ্রনাথ মজুমদার, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং আমরা প্রথমেই যে দুর্নীতির কথা বলছিলাম সমন্বয়কদের, দেশটার মধ্যে এই মুহূর্তে যে অবস্থা তৈরি হয়েছে তার মধ্যে থেকে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্নীতি নিয়ে রীতিমতো বেসামাল অবস্থা মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশে পদে পদে দুর্নীতি স্বীকার করছেন কে? খোদ মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন তার মাথা নত হয়ে যাচ্ছে, বাংলাদেশে কোনো শৃঙ্খলা নেই। দুর্নীতিতে সে দেশ তালিকা যদি করা হয় আন্তর্জাতিক ক্ষেত্রে, তাহলে সে দেশ দুর্নীতিতে 1 নম্বরে রয়েছে বলছেন মোহাম্মদ ইউনূস। তার নাকি মাথা হেট হয়ে যাচ্ছে। কি বলছেন মোহাম্মদ ইউনূস, শুনুন। আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, সব শেষ করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কথা শুরু করলাম, একটা উদাহরণ, এই উদাহরণ সর্বত্র। যে কোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির তালিকায় সর্বনিম্নে। সততা বলে আমাদের আর কোনো জিনিস নাই, শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস নেই। কাজে এই দুর্নীতি থেকে বাইর না হলে এই কোনোটাই হবে না। আমরা বলছিলাম না যে সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে, আন্তর্জাতিক চাপ সব দিক থেকে এই দেশটা এমন একটা জালের মধ্যে জড়িয়ে পড়েছে, বিশেষ করে এই মুখ্য উপদেষ্টাকে সামনে রেখে এবং তার দলবল সাঙ্গপাঙ্গদের সামনে রেখে। এখান থেকে এই জাল কেটে বেরোনোর কোনো উপায় আছে কিনা সেটা ভাবতেই আমরা এই ব্রেকিং নিউজটা দিলাম, যেখানে নিজের চালে বেসামাল হয়ে ইউনূস বলছেন যে এই দুর্নীতি না সরাতে পারলে আমাদের আন্তর্জাতিক স্তরে গিয়ে কোনো লেনদেন পর্যন্ত করতে পারছি না, কারণ বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা বিগ জিরো, শূন্যে এসে দাঁড়িয়েছে।
আমি একবার আমাদের সঙ্গে যিনি নরেন্দ্রনাথ মজুমদার সুদূর বাংলাদেশ থেকে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। নরেন্দ্রবাবু, আপনি তো বাংলাদেশে রয়েছেন, কি করবেন এই মুহূর্তে? ভোট করাবেন নাকি দুর্নীতি তাড়াবেন? দুর্নীতি তাড়াতে গেলে তো মোহাম্মদ ইউনূস এবং তার দলবলকেও তাড়াতে হবে, তাহলে এবার কি চতুর্থবারের জন্য স্বাধীনতা আনবেন? গণ অভ্যুত্থান হবে? নমস্কার। 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 আমাদের প্রধান উপদেষ্টা দুর্নীতি নিয়ে যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে পূর্বের দুর্নীতি। সে পূর্বের দুর্নীতি মানে শেখ হাসিনার আমলে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি তো এটা বলেছেন সবে 6 মাসে, তিনি বলছেন 6 মাস ধরে আমরা তেমন কিছু করতে পারিনি। এভাবে কিন্তু অন্তর্বর্তী সরকার 6 মাস চলেছে, আর 6 মাস চলবে না। এই কথাগুলো তো এই সরকারকে নিয়েই বলছেন। স্বগতোক্তি করেছেন নাকি ঘুমিয়ে ঘুমিয়ে বলেছেন? 3 মাস পরে ফল দেবে। হ্যাঁ, আর কি সব সেই সব কিছু আপনাদের সব রেডি করা ছিল নাকি আপনাদের? তারা তো ডিস্টার্ব করতেছে সবচেয়ে বেশি আপনারা। আর দেশের কিছু আরে কি মুশকিল, আমি তো এখান থেকে বলছি, উনি যা বলেছেন সেই কথাটা শুনে আপনি রেগে যাচ্ছেন কেন নরেন্দ্রনাথ বাবু? আপনি রাখবেন না, কাজ কাম নাই, কথা শোনে নাকি? হ্যাঁ হ্যাঁ বলছি সে স্বাস্থ্য মন্ত্রণালয় আমেরিকা মালে ফাঁকা কার্টন দিয়ে বিল করাইছে, সেগুলো এখন রিকভারি করতে হবে না, সময় দিচ্ছে। তা রিকভারি না, 6 মাসে আরো বেশি দুর্নীতি হয়েছে তো। দুর্নীতি যতটা ছিল 50% যদি থেকে থাকে 100% এর উপর, এবার উনি 200% দেখছেন। ও শুনুন না কি বলেছেন, বলছেন কি যে আন্তর্জাতিক ক্ষেত্রে গোটা বিশ্বে যদি দুর্নীতির তালিকা তৈরি হয় তাহলে নাম্বার 1-এ থাকবে বাংলাদেশ বলছেন ইউনূস। নাম্বার 1 তো বাংলাদেশ দীর্ঘদিন ধরে ছিল, তখন আমাদের চোখে পড়ে নাই না, তখন জয়নগরে মহাকাশ ছিলেন। আরে তিনি তো অতীত, নিয়ে আমরা দেখেন নাই। আপনারা ইতিহাসে বাঁচেন নাকি বর্তমান ভবিষ্যৎ কিছু দেখতে পান না? কাজ পান না। আরে কি মুশকিল, এই যে কারিগরি বসাইছে না আপনার এই অবস্থা আমি বুঝতে পারছি। রেখেছো জামাত করে মানুষ করনি, শুনুন না, সব টেবিল জায়গা দিবেন, রেখেছো বাঙালি করে মানুষ করনি ছিল না? আমার মনে হচ্ছে রেখেছো জামাত করে মানুষ করনি। লাইনটা ভালো না নরেন্দ্রনাথ বাবু? ইউনিভার্সিটি পাল ধরতে হবে আপনাদের, ইউনিভার্সিটি পাল ধরে বাঁচতে হবে আপনাদের। সব দখল করবে এই আপনি কেরালা, এই ভারতের সব জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। এক সেকেন্ড, রাখবেন না, আপনি গেস্ট তো, রেগে গেলে হবে? একটু জল খান। বলছি হ্যাঁ 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 শুনুন না, আচ্ছা আচ্ছা শুনুন না, শুনবেন না, কথা বলবেন না, রেগে গেছেন? আচ্ছা শুনুন, রাগ করবেন। আহারে, বিশ্বের শান্তিতে নোবেল জয়ী একজন অর্থনীতি মানুষ, সে জানে দেশকে কি করে চাঙ্গা করতে হয়। আচ্ছা একটু জল খান, একটু জল খান, একটু জল খান। জল দেবো? আগে ভালো মন্দ বলছে, খালি একটা চ্যানেল বলছেন। আপনার দলে আপনার সরকার চলছে না, আপনাদের যে সরকার, ওই সরকারে যারা সমন্বয়ক তাদের একজনের পর একজনের নামে একের পর এক দুর্নীতি সামনে আসছে। এত দুর্নীতি যে এই দুর্নীতিগুলোকেই সামনে আনছেন ইউনূস। এগুলো আমরা সব শোনাবো, আমরা এমনি এমনি বলছি না, শুনুন না, এমনি এমনি বলছি না, এগুলো সব আছে। এই কথাগুলো কিভাবে কি কোথায় কি তথ্য প্রমাণ সব আছে, যারা বলছেন সেই কথাগুলো আছে। একটু কান খোলা রাখুন, কিছুক্ষণের মধ্যেই শোনাবো। আপনি রেগে গেছেন, একটু জল খান, একটু এসি চালাবেন, এসি চালাবেন, গরম লাগছে। দেখুন যদি এসিটা চলে, এসিটা চলবে তো, এসিটা চলবে তো, ইলেকট্রিসিটি আছে তো, হ্যাঁ আছে তো। কেন বলছি এগুলো সব জানাবো। একবার একটু রাগটা কমান, আমি ততক্ষণ একটু রোকেয়া প্রাচীর সঙ্গে কথা বলি, আওয়ামী লীগ নেত্রী। হ্যাঁ ঠিক আছে, রেগে গেছে, হ্যাঁ ঠিক আছে, ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। বলছি শুনুন না, রোকেয়া প্রাচীর সঙ্গে একটু কথা বলি। আপনি শুনলেন, আমি নরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে কথা বলবো কি, ওনারা তো কিছুই শুনতেই চান না। আসলে শুনবেন কি করে? না চিৎকার করলে নিজেদের যে দুর্নীতি, নিজেদের যে যা এখনো পর্যন্ত যে কালো দাগ, সেগুলো তো ঢাকা যাবে না, চিৎকার করে তো ঢাকতে হবে। কিন্তু আওয়ামী লীগ তারা তো, আমরা দেখেছি বাইরে থেকেও, আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রও বলছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনো, শেখ হাসিনা জয় জয়কার করছে, এই দেশকে বাঁচাতে গেলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু আপনারা ফিরিয়ে আনবেন কি করে? ইশতেহার দিয়ে যে মানুষের কাছে যাবেন, ইশতেহার দিতে গেলেই তো ধরছে, অ্যারেস্ট করছে। ধন্যবাদ। আজকে বাংলাদেশে বাক স্বাধীনতার পরাধীন শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী না, একজন সাংবাদিকও তার মনের কথাটি বলতে পারছে না। একজন সাধারণ শিল্পী, সংস্কৃতিবান বা যে কোনো সাধারণ মানুষ তার জীবনের প্রয়োজনীয় কোনো কথাই মুখ ফুটে বলবার স্বাধীনতাটুকু বাংলাদেশে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী দেশের আজকের এই অরাজকতায়, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশে যে সহিংসতা, দেশে যে ধরনের নির্মম অত্যাচার চলছে, ডেভিল হান্টের নামে, অপারেশন ডেভিল হান্টের নামে যেভাবে
জনগণকে রাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে, সেই জায়গায় কিন্তু কথা বলার মতো অবস্থা নেই। কিন্তু আজকে বাংলাদেশে একটি অভূতপূর্ব বিষয় ঘটেছে, সেটি হচ্ছে যখন এই অত্যাচার অবিচার অনেক বেশি পর্যায়ে চলে গেছে, তখন পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতিতে ধানমন্ডি 32 গুড়িয়ে দেওয়া হয়, যখন পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে জনগণের উপর, বঙ্গবন্ধুর সমর্থকদের উপর, মুক্তিযুদ্ধের সমর্থকদের উপর যখন অত্যাচার নিপীড়ন করা হয়, যখন শিক্ষক নির্যাতিত হয়, যখন সনাতনী ধর্মের মানুষ নির্যাতিত হয়, তখন কিন্তু সাধারণ যে আপামর জনগণ, আজকে দল মত নির্বিশেষে সেই সাধারণ জনগণ প্রতিবাদ করতে শুরু করেছে। আজকে আওয়ামী লীগকে এত কোণঠাসা করার চেষ্টা, তা সত্ত্বেও আমরা জায়গায় জায়গায় দেখেছি তাদের র্যালি তারা বার করেছে। এই ছবিটাও আমরা দেখেছি রোকেয়া প্রাচী। আমরা আসবো তার আগে, এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম না নরেন্দ্রনাথ বাবুকে যে গরম লাগছে, এসিটা চালাবেন, এসি চালিয়েছেন কিনা আমরা জানি না, কিন্তু এই নিয়ে, এই বিদ্যুৎ নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং আমাদের কাছে রয়েছে, আমরা সেদিকে নজর রাখবো। এবার বিদ্যুতেও সব দিক থেকে চেপে ধরা। এবার বিদ্যুৎ নিয়ে কি করবে ইউনূস সরকার আমরা জানি না, আরো চাপে ইউনূস সরকার। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে কাটছাট, আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সরবরাহে যে শুল্ক সেটা কমানোর আবেদন করা হয়েছিল, কিন্তু তারা বলেছেন না, এভাবে শুল্ক কমানোর কোনো জায়গা নেই। আরো চাপে ইউনূস সরকার, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে কাটছাট। এবার এই সেন্ট মার্টিন দ্বীপকে আমরা দেখেছিলাম যে অন্ধকারে ডুবে গিয়েছিল, এবার কি গোটা বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে? আমরা কিছুক্ষণ আগে এসি চালানোর কথা বলছিলাম, আমি জানি না, আমি ক্ষমা করবেন নরেন্দ্রনাথ বাবু, আমি জানি না, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করবেন। আপনার ঘরে এখন হয়তো এসি নেই, এসি চালানোর মতো অবস্থাও হয়তো নেই বা থাকবে না আগামী দিনে। আদানি বিদ্যুৎ না দিলে তো আপনারা বিদ্যুৎটুকুও পান না, অন্ধকারে ডুবে যাবেন। নরেন্দ্রনাথ বাবু কি করছেন? হাত পাখাটা আছে তো সঙ্গে? নমস্কার। শোনেন, সব দেশে সব কিছু থাকে না। আপনাদের দেশে 140 কোটি মানুষ, আপনারা ফ্রান্স থেকে রাফায়েল আনেন, তাদের 5 কোটি মানুষ, তখন রাফায়েল ফ্রান্স থেকে আনেন কেন? নিজেরা বানান না কেন? সব দেশে সব কিছু থাকে। বলবন্ধ বোঝেন, ইন্টারন্যাশনাল ট্রেড বোঝেন না? কি বোঝেন না? আমরা ইন্টারন্যাশনাল বিট করি, আপনাদের একে চাইলানি পেঁয়াজ আনি, এমনি দেন, ডলার নেন না। এত রেগে গেছেন, আপনার কথাই তো স্পষ্ট হচ্ছে না। আপনি এত রাখবেন না, কথা বোঝা যাচ্ছে। আপনারা ভারতের শত্রু, যারা ইন্টারনেট ট্রেড নিয়ে আপনাদের গ্রেফতার করা উচিত। যে বারবার ভারতের অর্থনীতিতে আপনারা দাঙ্গা বাঁধাচ্ছেন, ঝামেলা করতেছেন, এই আপনাদের পাশে মিডিয়া। এই যে রোকেয়া ব্যানার্জি যে এত কথাবার্তা বললো, ওনাকে শিল্প করাতে, ওনাদের শিল্প নিয়ে কথা বলো, 16 বছর ছিল ওই যে নাকি নাকিরা ফাঁকি একজন, সে দুর্নীতি করেছে, তার দুজন ট্যাক্স ছিল, ওনার কোনো উত্তর নেই। অঙ্কন, আমি সত্যি অবাক হচ্ছি যে কাউকে কিছু বলা হলে আপনি হতে পারেন বিরোধী, আপনি হতে পারেন কোনো একটা পক্ষকে সমর্থন করেন, আপনার কিছু না কিছু তো বলার থাকবে। আরে নিজের স্ট্যান্ডটা তো ক্লিয়ার করুন, কিছু বলারই নেই, শুধু চিৎকার করে যাচ্ছেন। অঙ্কন দেখুন, মুসলিম লীগের কাছে আত্মসমর্পণ করার পর পরবর্তীকালে পরিণতি কি হয়েছিল যোগেন্দ্রনাথ মণ্ডলের আমরা জানি। যোগেন্দ্রনাথ মণ্ডলকে শেষ অবধি কিন্তু ভারতবর্ষে এসেই তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে হয়েছিল। নরেন্দ্রনাথ মজুমদারকে দেখে আমার মনে হচ্ছে যে উনি তো যতই যা হোক, উনি তো সনাতনী, উনি তো দিনের শেষে হিন্দু। এইবার এখন উনি এত বেশি জামাত পক্ষ করছেন, পরিণতিটা শেষ অবধি না শেষেই মানে জামাত তো আর ওইসব দেখবে না যে যত কিছু বলো, জামাতের দিনান্তে জামাতের কাছে আপনি কাফেরি। তো এবার কাফের দেখে দিনান্তে আপনাকে আবার যোগেন্দ্রনাথ মণ্ডলের মতো পরিণতি নিতে হয় কিনা সেটা সময় বলবে। যাই হোক, যেটা তুমি বললে, আমি এই প্রসঙ্গে একটু নরেন্দ্রনাথ বাবু এবং রক্তিমদাকেও বলে রাখি যে আমরা কিছুক্ষণ আগেও আমাদের আমাদের সহকর্মী কিশোরায় যে শোটা করলো, সেখানে বলা হচ্ছিল না যে কিভাবে যারা হিন্দু তাদেরকে বেছে বেছে তালিকা তৈরি করে বিজ্ঞপ্তি জারি করে জঙ্গি সংগঠন বলছে হত্যা করা হবে, বাংলাদেশে নাগরিকত্ব বাতিল করা হবে। এই জায়গা থেকে একটু ভয় পান, নিজের সরকারকে ভয় পান, ভারতকে ভয় পেতে হবে না। রক্তিম বাবু, আপনাকে দেখতে হবে। আমি শেষ করে নিচ্ছি নরেন্দ্রবাবু, আপনাদের এই যে জামাত সরকার, এই জামাত সরকারের গণতন্ত্র থাকবে কেন, বহুত্ববাদ থাকবে কেন? আরে গণতন্ত্র বহুত্ববাদকে যে জাতিটা আত্মস্থ করে রাখে, সেই জাতিটা হচ্ছে সনাতন হিন্দু জাতি। আপনার সরকার, আপনার এই অন্তর্বর্তী সরকার এসে প্রথম আঘাত এই জাতির ওপর এনেছে। আজকে ভারতবর্ষের সনাতনের ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা আছে বলে ভারতবর্ষ পৃথিবীর সবথেকে সহিষ্ণুতা সেই কারণেই দেখাচ্ছে। এক সেকেন্ড, আমি রক্তিম বাবুর কাছে আসবো। রক্তিম বাবু, এই রকম একটা পরিস্থিতিতে আদৌ কি ভোট করা সম্ভব, নাকি 4.0 স্বাধীনতা ছিনিয়ে আনা সম্ভব? আমি জানি না কতবার স্বাধীন হবে এই দেশ। আমি জাস্ট 1 মিনিট বলবো, বেশি বলবো না।
একটা হচ্ছে ইউনূস সাহেব বাঘের পিঠে চেপে বসেছেন। বাঘের পিঠে বসে থাকলে বাঘও তাকে খেতে পারে, নিচে পড়লে কী হবে কেউ জানে না। প্রথমত হচ্ছে যেমন বাংলা একটা কথা আছে, ছাগল দিয়ে হাল চাষ হয় না, কাঁঠালেও হামসত্ত্ব তৈরি হয় না। সুতরাং ইউনূস সাহেবের দ্বারা আজ যাই হোক রাজনীতি হবে না, কারণ এর আগে একবার রাজনৈতিক দল করতে গিয়ে উনি ফ্লপ করেছেন। এবার উনি এমন ল্যাজে গোবরে হয়ে গেছে, উনি কীভাবে পালাবেন নিজে জানেন না। অলরেডি যেটা হচ্ছে, অর্থনৈতিক অবরোধ কিন্তু শুরু হয়ে যাওয়ার মুখে তৈরি হয়েছে। কারণ আদানি যখন কালকে আদানির হাতে পায়ে ধরা ছিল আপনারা বিদ্যুৎটা দিন, আদানি না করে দেওয়া মানে অর্থনৈতিক অবরোধের দিকে যাচ্ছে বাংলাদেশ। এবার আস্তে আস্তে যেটা হবে সেটা হচ্ছে চাল, ডাল, গম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো যাতায়াত যায় আমাদের দেশ থেকে, সেগুলো অল্প অল্প করে তার সরবরাহ কমতে শুরু করবে। এরপর ওরা বাইরের দেশের কাছে যাবেন, সেই দেশগুলো দেবে না। পাকিস্তানের পক্ষে অলরেডি দিচ্ছেন, অলরেডি টাকাও বন্ধ করে দিচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে ওই অত জাহাজ ঘুরে এসে বাংলাদেশে পৌঁছানো সম্ভব না, ভারতের নজরদারি, টাকাও বেশি যাবে। এবার কি হবে, সবচেয়ে মারাত্মক যে জায়গাটা তৈরি হবে, যেহেতু অলরেডি এই ডেভিল হ্যান্ডের নাম করে বাংলাদেশ সেনা রাস্তায় নেমে প্রগতিশীল মানুষ, আওয়ামী লীগের মানুষ বা বিরোধী দলের লোকদেরকে পেটাচ্ছে, সনাতনীদের পেটাচ্ছে, তার ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিশ্ব জনমত কিন্তু বিক্ষুব্ধ হচ্ছে। আপনারা জানেন যে রাষ্ট্রসংঘের যে শান্তিসংঘ মিশন আছে, শান্তি সেনার মিশন, সেই মিশনে প্রত্যেক বছর বাংলাদেশি সেনারা যায় এবং তারা বেশ কিছু টাকা ইনকাম করতে পারেন, কারণ বাংলাদেশের সেনাতে যে বাহিনীতে যারা মাইনে পান তার থেকে রাষ্ট্রসংঘের ওখানে গেলে, শান্তি মিশনে গেলে অনেক বেশি মাইনে পান, সেজন্য তারা মুখিয়ে থাকেন। এবার কিন্তু শান্তি মিশনে যদি বাংলাদেশ সেনাবাহিনীর যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ মিলিটারি যে কোনো মুহূর্তে কু করবে এবং ইউনূসকে ঘাট ধরে টেনে বার করবে এবং অ্যারেস্ট করবে। আমি বলছি সেই কুয়ের দিকে যাচ্ছে এবং গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। উনি তো সেকেন্ড ইনিংস খেলার কথা বলছেন। সেকেন্ড ইনিংস ওটাই যে উনি জেলে যাবেন, ইউনূস জেলে যাবেন। জেলে যাবেন নাকি দেশ ছেড়ে চলে যাবেন? না না, দেশের বাইরে চলে যাওয়া। এবং দেখুন এই যে দুর্নীতি নিয়ে যাবেন কোথায়? প্রথম কথা হচ্ছে ফ্রান্সে গিয়ে উনি আশ্রয় নেবেন কি? মোদি প্রথমে আমেরিকায় যাওয়ার আগে মোদিজি ফ্রান্সের সঙ্গে গিয়ে কথা বলে এসেছেন। স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। ঘরে বসে ঠান্ডা হাওয়ায় বসে আর ওই যে ভদ্রলোক কি মাসুম বিল্লা নিষিদ্ধ মাংস ভক্ষণ করে পেট গরম হয়ে বড় বড় কথা বলছেন, এসব বললে হবে না দাদা। আপনাকে জিও পলিটিক্সটা বুঝতে হবে। নরেন্দ্র মোদীজি প্রথমেই ট্রাম্পের সঙ্গে দেখা করেননি, প্রথমে গেছেন ফ্রান্সে গিয়ে জায়গাটা ছেড়েছেন, তারপর গেছেন হচ্ছে আমেরিকায়। সুতরাং দুজন মানুষ আপনাদেরকে শেষ করবে। একজনের নাম হচ্ছে অজিত দোভাল আর একজনের নাম হচ্ছে তুলসী গাওয়ার। এদেরকে আপনারা যদি চিনে থাকেন ভালো করে চিনে নিন। একজন পাকিস্তানে 15 থেকে 20 বছর থেকে গোয়েন্দাগিরি করে পাকিস্তানকে আজকে নিঃস্ব করে বেহায়া করে ভিক্ষুক বানিয়ে ছেড়ে দিয়েছে। আর তুলসী গাওয়ার তিনি একজন সনাতনপন্থী, তিনি হিন্দুত্ব গ্রহণ করেছেন। আপনার মতো হিন্দু হয়ে হিন্দুদের বিরোধিতা করেন, জামাতের দালালি করছেন আপনি। এই দুজন ভয়ঙ্কর মানুষ আপনাদের সামনে আসছে। রক্তিম বাবু, আপনি যে কথাগুলো বললেন অঙ্কন, এক সেকেন্ড, সেই কথাগুলোর একটা নির্যাসও আছে। প্রথমে ফ্রান্স, সেখানে গিয়ে যা বলার বলা, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে গিয়ে যাদের সঙ্গে দেখা করার পরে, এবং তারপর প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেবেন সেটা নেবেন প্রাইম মিনিস্টার মোদি। এটা কিন্তু তার নির্যাসটা এখানেই চলে আসে। আর এই যে প্রধানমন্ত্রী মোদির হাতে বাংলাদেশের এই অ্যাফেয়ার্সটা ছেড়ে দেওয়ার পর রক্তিমদা, তারপরে ইউনূসের এই চৈতন্য কেন? তারপরে ইউনূস কি প্রমাদ গুনতে শুরু করেছেন? তার মানে যখন মোদির হাতে চলে এসেছে, তার এই পূর্ব পাকিস্তানকে আর টিকতে দেওয়া যাবে না। এই জামাতকে, আমরা যেমন শান্তিপ্রিয় দেশ তেমনি আমরা জঙ্গিবাদ বিরোধীও দেশ। যে জঙ্গি তৈরি হচ্ছে, আজ খবর নিন, এই যে জামাতের হয়ে যারা দালালি করছেন, খবর নিন, লস্করি তৈবার একজন বড় রাজনৈতিক প্রধান কিন্তু আজ পাকিস্তানে বসেই তার শেষ হয়ে গেছে, হত্যা করা হয়েছে। কিন্তু তাকে আমি একটা কথা বলি, দেখুন 1971 সালে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে গোটা বিশ্ব ঘুরে বেড়াতে হয়েছিল বাংলাদেশের সমর্থনে হিন্দিয়ার পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু নরেন্দ্র মোদী এমন একটি মানুষ, তাকে আজকে গোটা বিশ্ব ঘুরে বেড়াতে হচ্ছে না, গোটা বিশ্ব তার পেছনে দাঁড়াচ্ছে। আপনি সিদ্ধান্ত নিন বাংলাদেশে কি হবে। শান্ত হয়েছেন, হয়তো কিছু যুক্তি জোগাড় করতে পেরেছেন। নরেন্দ্রনাথ বাবু, এতগুলো কথা তো এখান থেকে শুনলেন, কোনো কথা কি এবার বেরোবে আপনার মুখ থেকে? আর সেই অবস্থায় আছেন বলার মতো? আমাকে সবাইকে যেমন বলতে দিচ্ছেন, আমাকে বলতে দেবেন 3 মিনিট। আচ্ছা ঠিক আছে, ভোট হলে কে ক্ষমতায় আসতে পারে? আমি জানি না, শোনেন। আর রক্তিমদা বললেন অজিত দোভাল, নামটা শুনে নেবেন। তারপর কি নাম বললেন, নামটা শুনে নেবেন। তুলসী গাওয়ার, আরে বাবা, তারা আমাকে চেনে, আপনাদের চেনে না। চ্যালেঞ্জ করলাম, অজিত দোভাল আমাকে চেনে, রক্তিম দাসকে চেনে না। 2 নম্বর কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস
একজন শান্তিতে নোবেলজয়ী মানুষ, তিনি পলিটিশিয়ানও না, তিনি ধর্ম প্রচারকও না। তার নামের পরে আরে ওনার নোবেল দুয়ের জল খাবার না। এক সেকেন্ড তারা তিনি যদি ধর্ম না জানেন তাহলে যারা সংখ্যালঘু তাদেরকে বাঁচানোর কোনো চেষ্টা তো করেনি না, উল্টে তাদেরকে কিভাবে মিথ্যে মামলা দেওয়া যায়, কিভাবে তাদেরকে জড়িত করা যায়, কিভাবে তাদেরকে হত্যা করা যায় সেই ব্যবস্থা করেন। জামাতের সাথে জোটে কেন? আরে যে মানুষটা মোহাম্মদ ইউনূস আয়না ঘরে গিয়ে তিনি কোথায় দুঃখিত হবেন তা না, উনি হাসছেন আয়না ঘরে গিয়ে হাসছেন নাটক করে। এই নাটক কি? নাটক করতে পারেন, উনি একজন অত্যাচারিত হিন্দু মন্দিরে যেতে পারেন না, একজন অত্যাচারিত হিন্দুর বাড়ি ঘুরতে পারেন না, সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে পারেন না। আচ্ছা আপনার কাছ থেকে জানতে চাইবো, নরেন্দ্রনাথ বাবু যখন নরেন্দ্রনাথ বাবু এক সেকেন্ড যখন মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন এই তো মাত্র কয়েকজন সংখ্যালঘু, তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো না আমরা। আবার এখন যখন দ্বিতীয় ইনিংস খেলবেন বলে বলছেন তখনও তিনি এরকম কুম্ভীরাস্ত্র বিসর্জন করছেন সংখ্যালঘুদের নামে। কেন? এগুলোর মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছেন? মুখে এক মনে আর এক, মুখোশটা খুলে দিন। আসলে প্রতি রাতে শেখ হাসিনার ভূত তারা করছে মোহাম্মদ ইউনূসকে। দূর থেকে রয়েছেন অঙ্কন, এক সেকেন্ড আপনি আসলে নাটক করতে কথা ভালো বলতে দেন না ভাই, কথা বলতে দেন না আপনি। বলুন 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 বলুন। ডক্টর মোহাম্মদ ইউনূস সংখ্যালঘুকে দাঁড় করাইছে আওয়ামী লীগ আর ইন্ডিয়া। ইন্ডিয়া মানে কি? ইন্ডিয়ার আপনাদের মধ্যে কিছু বিপদগামী লোক, কিছু থার্ড ক্লাস, এই যে শুভেন্দুর মতো অগ্নিমিত্র পালন জামাতের দালাল মুখ সামনে কথা বলো। হিন্দুরা এই জামাতের দালাল মুখ সামনে কথা বলো। কিসের শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী নাম দিচ্ছেন। এক সেকেন্ড আপনি কি জানেন? কি জানেন? আচ্ছা ঔদ্ধত্য কি করে হয়? আপনি অনেক দিকে ঘুরেছেন। ঔদ্ধত্য কি করে? এক সেকেন্ড অঙ্কন, এক সেকেন্ড। নরেন্দ্রনাথ বাবু ছোট করে বলুন ভোট কবে হবে, ভোটে কে জিতবে, কার পক্ষে মানুষ? শোনেন, আমাদের দেশের আপনাদের যে গণতন্ত্র, আমাদের হালকা গণতন্ত্র ছিল আপনাদের তুলনায় 15 বছর আওয়ামী লীগের সমর্থন করেছেন আপনারা, ভোট হয় নাই। এবার বাংলাদেশের সর্বকালে এখন আদৌ গণতন্ত্র আছে? হালকা গণতন্ত্র, ভারী গণতন্ত্র নাকি গণতন্ত্রই নেই? জঙ্গিতন্ত্র, জঙ্গিতন্ত্র রয়েছে বাংলাদেশে, জঙ্গিতন্ত্র। 2025 সালে বাংলাদেশে গণতন্ত্র না, এখন তো মোল্লাতন্ত্র রয়েছে। জামাততন্ত্র চলে, লজ্জা লাগছে না? ইসলামিক মৌলবাদের দালালি করছে। নরেন্দ্রনাথ কথা শোনা যাচ্ছে। হ্যাঁ বলতে দিন। তারপরে বলতে মোদির গ্রামের বৈঠক, এখন বলেন মহাকুম্ভ, এই করতে করতে 5 বছর হয়ে যাবে। আপনারা ললিপপ খান, জয়নগরের মহাকার। আচ্ছা ঠিক আছে, তাই না হয় হলো, আপনারা কিছু খেতে পাবেন তো? আপনারা তো খাওয়ার মতো অবস্থাও নেই, আমরা তো ললিপপ খাওয়ার মতো অবস্থায় আছি। নরেন্দ্রবাবু শুনুন শুনুন, আমি একটা প্রশ্ন করি। ও নরেন্দ্রনাথ বাবু থামুন না, শুনুন, একটা প্রশ্ন করি আপনাকে। এই যে আজকে যে দিদিমণি বসে আছেন ভদ্রমহিলা, তার নাম রোকেয়া পাচি, নিশ্চয়ই নাম শুনেছেন তার। এক মিনিট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনুন, আপনি হিন্দু, মহিলা সম্মান করুন, আপনার ধর্মেই সীতাকে সম্মান করা হয়েছে। শুনুন না শুনুন না শুনুন না, আরে শেষ করতে দিন। রোকেয়া প্রাচী দিদি একজন বিশিষ্ট অভিনেত্রী, ওনাকে গোটা বিশ্ব জুড়ে ওনাকে যারা সিনেমা দেখেন তারা ওনাকে সম্মান করেন। আমি ব্যক্তিগতভাবে ওনার একজন ফ্যান। তো রোকেয়া প্রাচী দিদি, উনি বঙ্গবন্ধুর বাড়ির ওপর যখন প্রথম আগুন লাগানো হলো উনি গেছিলেন ওখানে বোধহয় সম্ভবত পুষ্পস্তবক দিতে। দিদি আপনি ঠিক করে দেবেন আমি ভুল যদি বলি। তো তার উপর আক্রমণটা কেন করলেন? মহিলাদের ওপর কি আজকে আপনাদের কোনো সম্মান নেই? আপনারা তো মাঝে মাঝে বিভিন্ন মহিলা মুক্তিযোদ্ধাদের কথা বলতেন যারা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। তো রোকেয়া প্রাচীর মতো একজন নাট্যকর্মী, একজন অভিনেত্রী, একজন স্বাধীনতাপ্রেমী মানুষ, তিনি বঙ্গবন্ধুর ওখানে গেছিলেন ফুল দিতে, তাহলে তার বাক স্বাধীনতাটা কোথায় গেল? নরেন্দ্রনাথ বাবু, আপনারা যে এত বাক স্বাধীনতা, নরেন্দ্রনাথ বাবুর কাছে আসবো, তার আগে আমি রোকেয়া প্রাচীর কাছ থেকে উত্তর নেব। রোকেয়া প্রাচী। জি ধন্যবাদ। আমি যে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়েছিলাম এবং ছবি প্রতিস্থাপন করতে গিয়েছিলাম, তো তখন হামলার শিকার হয়েছে এবং পরবর্তীতে মামলাও হয়েছে, লুকিয়ে আছে আমি আজকে 6 মাসের উপরে। তো আমাদের বাংলাদেশে এই হচ্ছে অবস্থা, এখানে কারো কোনো বাক স্বাধীনতা নেই। আমাদের নারীরা কোথাও কথা বলবে, কোনো শিল্পী কথা বলবে? আমাদের আজকে মঞ্চ নাটক বন্ধ, আজকে আমাদের লালনের উৎসব বন্ধ, আজকে যে কোনো সঙ্গীত আয়োজন, যে কোনো কিছু, সবকিছু আজকে বন্ধ, স্থগিত, বাতিল। এইরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমি মজুমদার ভাইকে একটা কথা বলবো,
দেখেন, দিনের শেষে আমরা সবাই বাংলাদেশি, বাঙালি জাতি। আপনি আওয়ামী লীগকে ঘৃণা করতে গিয়ে যাকে ভালোবাসছেন, যার পক্ষে ওকালতি করছেন, সেই ফ্রাঙ্কেনস্টাইনের দানব কিন্তু যখন ধ্বংস করবে, তখন আপনার সনাতনী ভাই, বৌদ্ধ, খ্রিস্টান মসজিদ, মন্দির, মাজার, কবর কোনো কিছুকেই কিন্তু অক্ষত রাখছে না বাংলাদেশে। আপনি বলছেন এটা বানিয়ে বলা হচ্ছে, আপনি কি দেখছেন না কিভাবে মাজার ভাঙচুর হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে, কবর ভেঙে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিভাবে নারীদের উপরে আক্রমণ করা হয়েছে। এই যে আক্রমণ হচ্ছে, এই যে আমাদের গণমাধ্যমকে আক্রমণ করা হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ধরেন কেউ যদি অপরাধী হয়, তার বিচার তো আইন অনুযায়ী হবে, কিন্তু মব বাহিনী গিয়ে কেন তার বাড়ি ঘর ভাঙচুর করবে? ঠিক এই জায়গা থেকে আমি উত্তরটা নেব নরেন্দ্র বাবুর কাছ থেকে। নরেন্দ্রনাথ বাবু, উত্তর আছে কোনো? মানুষের স্বর বলে বাংলাদেশে কিছু নেই? আপনার পাশে দিদি, বাংলাদেশেরই দিদি, তিনি বলছেন, উত্তর আছে কোনো? নমস্কার রোকেয়া দিদি, আমলিগ আমলে যতগুলো হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছে, গ্রামের উপর গ্রাম জ্বালায় দেওয়া হয়েছে, আপনি কি কোনো হিন্দুর পাশে গেছেন? বলেন, উত্তর দেন। মজুমদার ভাই, হ্যাঁ নরেন্দ্র মজুমদার ভাই, শোনেন, আমি বাড়ির সামনে গিয়েছি, তখনই হামলা হয়েছে। আপনি কি চান যে আমি আবার রাস্তায় গিয়ে আবার মবের শিকার হই? এই যে কথা বলছি আপনাদের জন্য, এই কথাটা কি আপনি পাশে দাঁড়ানো মনে করছেন না? নিজের নিরাপত্তার জন্য বলছেন, আমি গিয়েছিলাম, হামলা হয়েছে, আবার যদি যাই হামলা হবে, আর তাকে রক্তিম বাবু, তাকে আবার ডাকা হচ্ছে হামলা যাতে হয়। বাবু, আমি আপনাকে একটা কথা বলি, শেখ হাসিনার আমলে হিন্দুদের উপরে জনমত তৈরি করছি। হ্যাঁ, ঠিক দিদি, আমি যেটা বলতে চাইছি নরেন্দ্রবাবু শুনুন, সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে, এগুলো সবাই জানে। সেটাকে তুলে ধরে আজকে হিন্দুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে, তাকে জাস্টিফাইড করছেন কেন? আমার সেই আমলটা খারাপ ছিল, এই আমলটা খারাপ, এটা বলুন, যেটা খারাপ সেটা খারাপ বলুন, কোথায় রক্তিম বাবু জাস্টিফাই করবেন না। অন্যদিকে রোকেয়া প্রাচী যে কথা বললেন, তার উত্তর তো দিতে পারলেনই না নরেন্দ্রনাথ বাবু। উল্টে তিনি যেটা বলছেন যে সেখান থেকে কেন আরেকবার তারা যাচ্ছেন না, কারণ কোথাও গিয়ে নিরাপত্তা বিঘ্নিত হয় সাধারণ মানুষের, আওয়ামী লীগের যারা সমর্থক বা কর্মী তাদের, এটাই বোধহয় চান এই জামাতিরা। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রত্যেক গেস্টকে এখানে আসার জন্য। তবে এই জায়গা থেকে যে ডামাডোল চলছে বাংলাদেশে, আমরা জানি না যে এই নৈরাজ্য আমাদের প্রতিবেশী দেশে কবে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা। আবার একটা স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার নামে আবার একটা নৈরাজ্যের নতুন বিপ্লব দেখবো কিনা আমরা সত্যিই জানি না। সেরকম কোনো রকম ঘটনা না ঘটুক আর রক্তপাত না হোক, এটাই চাই। তবে আজ এখানে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন সোজাসুজি সংগ্রাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।